সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজ আবার হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে আসছি আমি, মোহাম্মদ মামুনুর রহমান। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের টপিকটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাবেদা। হিসাব বিজ্ঞানের আজকে টপিকটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা। জাবেদার ইংরেজি নাম হচ্ছে জার্নাল। তো জাবেদা করার পূর্বেই আগে আমাদের কিছু জানার প্রয়োজন রয়েছে। তো বিশদ ধারণা প্রদান করা আসলে লাইভ ক্লাসে একটু কঠিন, সেজন্য যতটুকু সম্ভব ততটুকু আমি ধারণা প্রদান করছি। প্রথমেই জানা দরকার যে জাবেদাটা কি, জাবেদা আসলে কি। জাবেদা সংজ্ঞাটা আমি প্রদান করতেছি। তাহলে জাবেদা সংজ্ঞার মধ্যে আমরা জেনে যাব যে জাবেদার জন্য কি কি দরকার হয় এবং কেনই বা জাবেদা আমরা করি। জাবেদা সংজ্ঞাটা হচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো, আর্থিক লেনদেনগুলো সংগঠিত হয়, সেই লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তো জাবেদা প্রস্তুত করার জন্য আমাদেরকে কতগুলো নিয়ম মেনটেন করতে হয়। অবশ্যই নিয়মগুলো অনেক বিশদ, যেটা আমি ক্লাসে হিসাব সমীকরণ অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে ব্যাপকভাবে তোমাদের জন্য আলোচনা করেছিলাম। আমি তখনও বলেছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকেই মূলত আমরা যে ডেবিট ক্রেডিটটা নির্ণয়ের পদ্ধতি দেখিয়েছি, সেই পদ্ধতিটার উপর ভিত্তি করে আমাদের জাবেদা প্রস্তুত করা যাবে। তো এখন ওই পদ্ধতিটা আবার আমি এখানে যদি আলোচনা করি, তাহলে জাবেদার জন্য যে সময়টা আমরা পাবো, কারণ এখানে লাইভ ক্লাসে অবশ্যই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করে দিতে হয়, তাই আমরা জাবেদা সম্পর্কে বিশদ আলোচনা অন্য কোনো ক্লাসে সময় পেলে অবশ্যই করব। এখন আমরা অবশ্যই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো জাবেদা কয় প্রকার? জাবেদা দুই প্রকারের হয় সাধারণত। জাবেদা দুই প্রকারের হয়, একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা আবার 6 প্রকারের: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। প্রকৃত জাবেদা আবার 5 প্রকারের: সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, অন্যান্য জাবেদা। এগুলো হচ্ছে আমাদের প্রকারভেদ। এই প্রকারভেদ প্রয়োজন হয়ে থাকে, কারণ এগুলো কাজ রয়েছে। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের জাবেদার যে চ্যাপ্টারটা, এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। 1 নম্বর সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। আমি 1 নম্বর সৃজনশীলটা পড়ে নিচ্ছি প্রথমেই। তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশনের 2017 সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বর 1, 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটা 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা। চালান নম্বর 78, শর্ত হচ্ছে 2/5 নিট 15। ডিসেম্বর 3, নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। ডিসেম্বর 8, মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। ডিসেম্বর 10, পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। ডিসেম্বর 15, ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়। বার্তা 10%, শর্ত হচ্ছে 2/7 নিট 30। ডিসেম্বর 20, মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। এরপরে আমাদের 3টা রিকোয়ারমেন্ট থাকে সাধারণত হিসাব বিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে, সৃজনশীল গুলোতে। ক নম্বর রিকোয়ারমেন্টটা হচ্ছে উপযুক্ত তথ্য হতে পণ্যের ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। খ নম্বরটা হচ্ছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। গ নম্বরটা হচ্ছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। তো আমরা দেখলাম যে 3টা রিকোয়ারমেন্ট আমাদের কাছে চেয়েছে। আমরা ক নম্বর এখন করা শুরু করব। তো ক নম্বরে চেয়েছে যেটা, যে ফেরত পণ্যের মূল্য নির্ণয়। তো ফেরত পণ্যের মূল্য নির্ণয় করার জন্য আমাদেরকে কি করার দরকার রয়েছে, আমি এখানে লিখেছি সৃজনশীল 1 ক, মানে সৃজনশীল 1 এর ক রিকোয়ারমেন্টের সমাধান করতেছি। আফরোজা ফ্যাশনের ফেরত পণ্যের মূল্য নির্ণয়। এখন এখানে যে বিষয়টা রয়েছে সেটা আমরা দেখব যে যে পণ্যগুলো আমরা ক্রয় করি সেই পণ্যগুলোই ফেরত দিতে হয়, বা ফেরত দেওয়ার প্রয়োজন হলে ফেরত দেই। তো এরকম পণ্য ফেরত দেওয়ার কি রয়েছে এখানে, আমরা এখানে পড়ে দেখলাম যে ডিসেম্বর 8 তারিখে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করা হয়। তাহলে মাহমুদ ফ্যাশনকে যে 100টি
প্যান্ট ফেরত দিয়েছি সেটাই আমাদের ফেরত পণ্যের মূল্য। এখন আমরা এখানে একটা ঘর করে নিলাম তারিখ বিবরণ টাকা টাকা। আমরা তারিখ লিখেছি ডিসেম্বর 8। তো এখানে বলা আছে প্রতিটি পণ্য 300 টাকা দরে 100টি পণ্য ফেরত প্রদান। আমাদের এখানে 300 টাকা আমরা প্রত্যেকে পেলাম। এই টাকাটা কিন্তু 8 তারিখে বলা নাই, এটা বলা রয়েছে 1 তারিখে। বলা হচ্ছে মাহমুদ ফ্যাশন হতে 300 টাকা দরে ক্রয় করেছে, কিন্তু আবার ফেরত দিয়েছে 100টি। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, ওই 300 টাকা দরে যে প্যান্টগুলো ক্রয় করেছে সেগুলো আবার ফেরত দিচ্ছে। তাহলে এখানে তার মূল্য আসতেছে কত, 300 গুণ 100 33,000 টাকা। বা কারবারি বাট্টা, কারবারি বাট্টা আমাদের 8 তারিখে বলা নাই, আমাদের বলা রয়েছে 1 তারিখে যে এই প্যান্টগুলো ক্রয় করা হয়েছে সেগুলোর কারবারি বাট্টা রয়েছে 5% করে। তো কারবারি বাট্টার মানেটা হচ্ছে, বাট্টা আবার দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টার মধ্যে আবার দুই প্রকার থাকে, একটা হচ্ছে ক্রয় বাট্টা, বাট্টা। আর নগদ বাট্টা আবার দুই প্রকার, প্রাপ্তি বাট্টা, প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। তো এখন এইটা আমাদের কারবারি বাট্টাটা কি, কারবারি বাট্টাটা হচ্ছে, খেয়াল রাখতে হবে এখানে প্রয়োজন তাই আমাকে বলতে হচ্ছে। কারবারি বাট্টা হচ্ছে ক্রয় বিক্রয়ের উপরে সরাসরি যে বাট্টা বা ছাড় প্রদান করা হয় অন্য ক্রয় বিক্রয়ের উপরে। আমি আবার বলছি, অন্য ক্রয় বিক্রয়ের উপরে যে পরিমাণে টাকা ছাড় দেয়া হয় বা কম নেওয়া হয় বা কম দেয়া হয় সেটা কি বলা হয়, কারবারি বাট্টা। আর এই কারবারি বাট্টা কখনো হিসাবভুক্ত করতে হয় না, সাথে সাথে ক্রয় বিক্রয়ের সময় বাদ দিয়ে দেখাতে হয়। এবার তার ফলশ্রুতিতে আমরা এখানে 30,000 টাকা ফেরতের মূল্য পেয়েছি। বা কারবারি বাট্টা 5%, 5% 30,000 টাকার উপরে করলে আমাদের আসে হচ্ছে 1500 টাকা, বাদ দিলে 28,500 টাকা। এটাই আমাদের মূলত নিট ফেরত পণ্যের মূল্য। এবার আমরা সমাধান করব রিকোয়ারমেন্ট খ। এখানে বলা হয়েছে যে লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য। তো আমাদেরকে জানতে হবে যে এখানে ক্রয় জাবেদা কি এবং ক্রয় জাবেদা কেন আমরা করব। তো আমরা এখন লিখতে পারি, এখানে আমি একটু এটা মুছে দিচ্ছি। এখানে আমাদের সৃজনশীল 1 ও ঠিক থাকবে, রিকোয়ারমেন্ট খটা চেঞ্জ হয়ে যাবে, আর আফরোজা ফ্যাশনেরটাও ঠিক থাকবে। এখানে বাকি অংশটা আমাদের একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে ক্রয় জাবেদা প্রস্তুত। তো আমরা এখন ক্রয় জাবেদা প্রস্তুত করব, ক্রয় জাবেদা। এবার আমি একটু বলে দেই যে ক্রয় জাবেদাটা তাহলে কি, সাধারণত কোন এন্ট্রিগুলো ক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। সাধারণত বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য যে জাবেদা প্রস্তুত করা হয়, আমি আবার বলছি, বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাকে বলা হয় ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদা। তো এখন আমরা যেহেতু ক্রয় জাবেদা প্রস্তুত করব সেজন্য আমাদেরকে দেখতে হবে যে বাকিতে যে পণ্যগুলো ক্রয় করা হয়েছে সেই হিসাবগুলো এখানে যাবে। এর জন্য একটা ঘর রয়েছে, ঘরটা তোমাদের মনে রাখতে হবে, না হয় অঙ্ক করা কঠিন হয়ে যাবে। কারণ ঘর যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্ক ভুল হবে। আমরা একটু ঘরটা করে নিচ্ছি। ঘরটা করার জন্য আমাদেরকে যা প্রয়োজন হবে, প্রথমে তারিখ, তারপরে লিখতে হবে ক্রেডিট হিসাব খাত, তারপরে লিখতে হবে শর্ত, তারপরে লিখতে হবে চালান নম্বর, তারপরে লিখতে হবে সূত্র। এখন আমরা ঘরের বিবরণগুলো একটু লিখতেছি। তারিখ, ক্রেডিট হিসাব খাত, এখানে লিখতে হবে শর্ত, এখানে লিখতে হবে চালান নম্বর, চালান নং লিখলাম, এখানে লিখতে হবে সূত্র, তারপরে এখানে হচ্ছে ক্রয় হিসাব, ডেবিট, পাওনাদার হিসাব, ক্রেডিট। কারণ ক্রয়ের সাথে আমার পাওনাদার সংশ্লিষ্ট, তাই ক্রয়ের হিসাব ডেবিট করতে হবে, পাওনাদার হিসাব ক্রেডিট করতে হবে। এবার আমরা এই ঘরটা এখান থেকে ব্লক করে নিলাম। এখন আমাদেরকে দেখতে হবে, যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে কোন কোন তারিখের এন্ট্রিগুলো আমাদের ক্রয় জাবেদায় যাচ্ছে।
তো প্রথমে আমরা সালটা লিখে নিচ্ছি 2017, ডিসেম্বর মাস রয়েছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই ডিসেম্বর 1 মাহমুদ ফ্যাশনের নিকট থেকে আমরা প্যান্ট ক্রয় করেছিলাম। তাহলে ডিসেম্বর 1 তারিখে আমরা লিখতে পারি মাহমুদ ফ্যাশন। ওকে, তারপরে রয়েছে আমরা খেয়াল করে দেখতে পারি যে পরে রয়েছে ডিসেম্বর 15 তারিখে রয়েছে ইসলাম স্টোরের নিকট থেকে আমরা ক্রয় করেছিলাম। তাহলে এটা হচ্ছে ডিসেম্বর 15। এখানে আমরা লিখব ইসলাম স্টোর। এখন আমাদেরকে যে জিনিসটা মূলত এখানে খেয়াল করতে হবে সেটা সরাসরি আমরা এখানে টাকাগুলো বসাইলে অনেকটাই জায়গা নষ্ট হবে অথবা সৌন্দর্যটা থাকবে না ক্রয় জাবেদার। সে কারণে আমরা একটা নোট প্রদান করতে হবে এই ক্রয় জাবেদার জন্য। আমরা এখানে একটা নোট প্রদান করতেছি। তো প্রথমে এক নম্বর নোটটা দিচ্ছি হচ্ছে মাহমুদ ফ্যাশনের জন্য। মাহমুদ ফ্যাশন। তো মাহমুদ ফ্যাশনের ক্রয় ছিল আমাদের কত টাকা? ক্রয় ছিল আমাদের 300 টাকা দরে 500টি প্যান্ট ছিল আমাদের। তাহলে 300 টাকা দরে 500টি প্যান্ট। তাহলে টোটাল আমাদের টাকা আসলো 1,50,000। এবার আমি আগেই বলেছি যে যদি এর উপরে কোনো বাট্টা থাকে তাহলে সেই বাট্টাটা সরাসরি ক্রয় বিক্রয় করার সময় বাদ দিয়ে দেখাতে হয়। এখন আমরা দেখাবো বা কারবারি বাট্টা। কারবারি বাট্টা ওখানে রয়েছে 5%। তো এটা 5% করলে 1,50,000 টাকার উপরে 5% করলে আমাদের আসবে হচ্ছে 7,500 টাকা। ওকে, এটা যদি আমরা বাদ লিখেছি তো বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে এখানে 1,42,500 টাকা। এরপরে আমাদের আরেকটা কাজ রয়েছে প্রশ্নের মধ্যে, সেটা বহন খরচ। এখানে যে কাজটা করতে হয় যোগ বহন খরচ। বহন খরচ থাকলে বা পরিবহন থাকলে সেগুলো যোগ করতে হয়। বহন খরচ রয়েছে আমাদের 1,000 টাকা। এখন আমাদের ব্যালেন্স আসতেছে 1,43,500 টাকা। আফরোজা ফ্যাশনের যে কাজ বা নোটটা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা শুধুমাত্র ক্রয় জাবেদায় এসে আফরোজা ফ্যাশনের সোজা ওই ব্যালেন্সটা লিখে দিব 1,43,500 টাকা। এরপরে আমাদের এখানে যে ব্যাপারটা রয়েছে 1 তারিখে একটা শর্ত রয়েছে। শর্ত রয়েছে হচ্ছে 2-5 নিট 15। এটা আমাদেরকে শর্তের ঘরে লিখে দিতে হবে 2-5 নিট 15। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে এই শর্তটা আসলে কি? শর্তটা দ্বারা কি বোঝায়? ধারে ক্রয়ের ক্ষেত্রে এই শর্ত দ্বারা বোঝায় হচ্ছে 2-5 মানে হচ্ছে ক্রয়ের তারিখ থেকে 5 দিনের মধ্যে যদি বাকি টাকাটা দিয়ে দেওয়া হয় তাহলে 2% বাট্টা দেওয়া হবে। আর যদি বাকি টাকাটা দেওয়া না হয় তাহলে 15 দিনের মধ্যে অবশ্যই তাকে টাকা প্রদান করতে হবে। এখানে 4 নম্বরটা রয়েছে 78। আমাদের কোনো শর্ত এটার জন্য নাই। যেহেতু এটার জন্য নাই, শর্ত আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা কি পেলাম? মাহমুদ ফ্যাশনের নোট করে তার মূল নিট ব্যালেন্সটা নিয়ে আসলাম। এখন আমরা করব হচ্ছে 2 নম্বর নোট। 2 নম্বর নোটটা হচ্ছে ইসলাম স্টোরস এর। তাহলে এবার ইসলাম স্টোরস এর জন্য আমরা আরেকটা নোট করে দেখাবো। তো আমরা এখানে একটু লিখে দেই ইসলাম স্টোরস। ইসলাম স্টোরস এর ক্ষেত্রে একটু কথা বলা আছে, সেটা হচ্ছে যে এখানে বলেছে ইসলাম স্টোরসে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট। তো এখানে শার্ট বলা আছে 200টি, আবার জোড়ার মূল্য দেয়া আছে 400 টাকা। তাহলে আমাকে প্রথমেই একটার মূল্য দেওয়া নাই। যেহেতু একটার মূল্য দেওয়া নাই, জোড়ার মূল্য দেওয়া আছে, তো আমাকে জোড়ার মূল্যটা বা জোড়াটা কত বা কত জোড়া পণ্য ক্রয় করেছি সেটা আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমে যে দুটি সমান সমান এক জোড়া।
আমরা জানি দুটি সমান সমান এক জোড়া, সুতরাং 200টি সমান সমান 100 জোড়া। এই 200টি কোত্থেকে পেলাম আমরা? প্রশ্নে বলা আছে 200টি শার্ট ক্রয় করা হয়েছে সেখান থেকে। তাহলে আমাদের এখানে কত জোড়া পণ্য পেলাম আমরা? 100 জোড়া। এবার 100 জোড়া পণ্যের আমরা নিট ক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে ক্রয় যদি আমরা লিখি এখন, তাহলে কি আসতেছে? আমাদের জোড়া রয়েছে 100 গুণ প্রতিটি জোড়ার মূল্য রয়েছে প্রশ্নে 400 টাকা। আমরা লিখলাম এখানে 400 টাকা। এখন টোটাল আমাদের আসতেছে 4000 টাকা। আর এটা 40000 টাকা। টোটাল আমাদের আসছে 40000 টাকা। এখন আমি এর আগেও বলেছি যে যদি কারবারি বাট্টা থাকে অবশ্যই কারবারি বাট্টাটা সাথে সাথে বাদ দিয়ে দেখাতে হবে। তো এই প্রশ্নের মধ্যে কারবারি বাট্টা রয়েছে, তাই কারবারি বাট্টাটা আমরা বাদ দিয়ে দেখাবো। বাদ কারবারি বাট্টা, এখানে কারবারি বাট্টা রয়েছে 10%। তো 10% করলে 40000 টাকার উপরে 10% কারবারি বাট্টা হলে হবে হচ্ছে 4000 টাকা। এটাকে যখন আমরা বাদ দেব তখন আমাদের নিট ব্যালেন্স থাকবে 36000 টাকা। তো আমরা ইসলাম স্টোরেরও নিট ক্রয়ের পরিমাণ পেয়ে গেলাম। এখন ইসলাম স্টোরসের সোজা আমরা এটা লিখে দেব। এখানে ইসলাম স্টোরসের শর্ত কি রয়েছে? 2-7 নিট 30। আমরা একটু শর্তটা লিখে দেব। 2-7 নিট 30। ওকে, ইসলাম স্টোরসের কোনো চালান নাই, কোনো সূত্র নাই, তার মানে যেহেতু নাই আমাদের এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। 36000 টাকার নিট ব্যালেন্স আসছে। এখন এই দুইটা ব্যালেন্সের যোগ করে দিলেই আমাদের ক্রয় জাবেদার কার্যক্রমটা শেষ হয়ে যাবে। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাই হচ্ছে 1,79,500 টাকা। এখানে আমরা চাইলে মোট লিখে দিতে পারি। ওকে, আমাদের রিকোয়ারমেন্ট খ শেষ। এখন আমরা রিকোয়ারমেন্ট গ করব। তো ঠিক সেম আমরা এখানে সৃজনশীল এক ঠিক থাকবে, এখানে শুধু লিখবো গ। এইখানে আমাদের আফরোজা ফ্যাশনও ঠিক থাকবে, আমরা এটা মুছে দেব, এটাও মুছে দেব, এগুলো আমাদের এখন আর প্রয়োজন নাই। এখন আমরা করতে যাচ্ছি গ নম্বরে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা করার জন্য আমাদের একটা ঘর মনে রাখতে হবে। এই ঘরটা সব সময় সাধারণ জাবেদার জন্য একই ঘর থাকে, সেটা একটু আমরা লিখে দেখাচ্ছি। এখানে হচ্ছে তারিখ, এটা হচ্ছে বিবরণ। বিবরণটা একটু বড় দেই কারণ বিবরণে আমাদের কথা একটু বেশি লিখতে হয়। ওকে, এটা হচ্ছে আমাদের বিবরণ, আর এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা। ওকে, এবার আমরা একটু লিখে দিচ্ছি তারিখ, এখানে লিখব বিবরণ, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা। এবার আমাদের তারিখ ডিসেম্বর কত আমরা একটু দেখে নেই আগে কি বলেছে গ নম্বর রিকোয়ারমেন্টটা। এখানে গ নম্বর রিকোয়ারমেন্ট বলেছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা যখন ক্রয় জাবেদা করেছিলাম তখন কোন কোন লেনদেনগুলো করেছিলাম? ডিসেম্বর 1 এবং 15। আমি একটু লিখি যদি ডিসেম্বর 1 এবং 15 বা, কারণ ডিসেম্বর 1 এবং 15 ক্রয় জাবেদা করেছি। যেহেতু ক্রয় জাবেদা করেছি, প্রশ্নে বলেছে যে যে লেনদেনগুলো ক্রয় জাবেদা করা হয়েছে সেগুলো বাদে সাধারণ জাবেদা দেওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর 3 তারিখের জন্য আমাদের সাধারণ জাবেদা প্রস্তুত করতে হবে। ডিসেম্বর 3 তারিখে কি বলেছে? বলেছে যে নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। নগদে প্যান্ট বিক্রয় যদি করি তাহলে আমাদের
নগদ টাকার পরিমাণ আমাদের প্রতিষ্ঠানে আসবে, আর যখন নগদ টাকা আসে তখন ডেবিট হয়, এবং নগদ টাকা যদি প্রদান করা হয় তাহলে ক্রেডিট হয়। আর একটা পদ্ধতি এখানে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা হিসাব সমীকরণের মধ্যে প্রত্যেকটা পদ্ধতির আলাদা আলাদা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা দেখিয়েছিলাম। তো এখানে যেহেতু সময় আমাদের হাতে কম, আমরা একটা জিনিস সহজ ভাষায় বলে দিতে পারি। তোমরা খেয়াল রাখবা যে যদি কোনো আর্থিক লেনদেনের কারণে অর্থ আসে ডেবিট, যদি যায় ক্রেডিট, এই জিনিসটাও অন্তত মাথায় যদি সেট করে নিতে পারো, অনেকগুলো কার্যক্রম অথবা অনেকগুলো জাবেদা খুব সহজে সমাধান করতে পারবে। তবে কিছু ভিন্নতা রয়েছে জাবেদার ক্ষেত্রে, সেটা সব ক্ষেত্রেই যে এভাবে ঠিক তা না। দেখি আমরা এই ক্ষেত্রে পরবর্তী এন্ট্রিটা। তো 3 তারিখে কি বলেছে, বলেছে যে নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। যদি নগদে আমি বিক্রয় করি তাহলে আমি প্যান্ট দিয়েছি, বিনিময়ে আমাকে টাকা দিয়েছে, তাই টাকা দিলে নগদ অর্থ আমার কাছে আসলো, তার মানে আমাকে লিখতে হবে নগদান হিসাব, ডেবিট। কিসের বিনিময়ে নগদ টাকা পেলাম? বিক্রয়ের বিনিময়ে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রেডিট, তার কারণ হচ্ছে বিক্রয় করলে আয় হয় আর আয়টা বৃদ্ধি পায়। এটাও এই অ্যাকাউন্টিং ইকুয়েশনেরই সূত্র যে যদি আয় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। এবার আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে জাবেদার জন্য ব্যাখ্যা গুরুত্বপূর্ণ, অবশ্যই ব্যাখ্যা প্রদান করতে হয় সংক্ষিপ্ত আকারে। তা আমরা লিখতে পারি যে নগদে পণ্য বিক্রয় করা হলো। ওকে, এবার টাকার পরিমাণটা আমরা লিখে দেই। টাকা রয়েছে 35,000, এখানে আমরা ডেবিটের ঘরে লিখব 35, আবার ক্রেডিটের ঘরে লিখব 35। একই ব্যালেন্স হয়, তার কারণ জাবেদার ক্ষেত্রে আমাদের ডেবিট এবং ক্রেডিটের ব্যালেন্স দুইটা সমান হয় সব সময়, মনে রাখতে হবে এটা আমাদেরকে। এরপরে আমরা দেখব পরবর্তী এন্ট্রিটা কি। পরবর্তী এন্ট্রিটা রয়েছে 8 তারিখ, মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটি যুক্ত থাকায় ফেরত প্রদান করা হয়েছে। এটা আমরা রিকোয়ারমেন্ট কয়ের মধ্যে একটা এন্ট্রি করেছিলাম, সেখান থেকে আমরা এটা বুঝতে পারি। তো যাই হোক, এটা আমরা চাইলে এখানে ব্লক করে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। এর পরবর্তী এন্ট্রিটা হচ্ছে ডিসেম্বর 8 তারিখ। 8 তারিখে বলেছে যে 8 তারিখে বলেছে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটি যুক্ত থাকায় ফেরত দেওয়া হয়েছে। তাহলে যদি ফেরত দেওয়া হয়, কি কারণে ফেরত দেওয়া হলো, কিভাবে ফেরত দেওয়া হলো? ক্রয় করেছি বলেই তো ফেরত দেওয়া হলো। আমরা জানি যে ক্রয় করলে ডেবিট হয়, সহজভাবে আমরা বুঝতে পারি যে তাহলে ক্রয় ফেরত করলে সেটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখন ক্রেডিট ক্রয় ফেরত পেয়ে গেলাম, কিন্তু ডেবিট তাহলে কি হবে? আমার মাথায় রাখতে হবে যে ফেরতটা কাকে দিচ্ছি, আমরা যার কাছ থেকে ক্রয় করেছি তাকেই দিচ্ছি। তাহলে কার কাছ থেকে আমরা ক্রয় করেছিলাম? মাহমুদ ফ্যাশন অথবা পাওনাদার, তাকে আমরা ফেরত প্রদান করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এখানে পাওনাদার বা মাহমুদ ফ্যাশন, মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, আর হচ্ছে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন তার টাকার পরিমাণ কত ছিল? আমরা যেহেতু রিকোয়ারমেন্ট ক্রয় করে আসছিলাম, 30,000 টাকা হয়েছিল, সেখান থেকে 1500 টাকা কারবারি বাট্টা বাদ হয়েছে এবং নিট টাকার পরিমাণ ছিল 28,500। আমরা ওই টাকাটাই এখানে লিখে দিতে পারি 28,500। আমাদের 3 গেল, 8 গেল। এর পরবর্তীতে আরো একটি রয়েছে, আমরা একটু ঘরের সংখ্যাটা বাড়িয়ে নিচ্ছি এখানে নতুন করে। ঘরটা আমরা আবার একটু করে নিচ্ছি, ঠিক সেম লেখা লিখবো। আবার বিবরণ, খতিয়ান পৃষ্ঠা,
ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ওকে। এখন আমরা এখানে 8 তারিখ পর্যন্ত করেছিলাম, আবার আমরা সেম তার পরের যে এন্ট্রিগুলি রয়েছে সেগুলো আমরা করব ডিসেম্বর। এরপরে রয়েছে ডিসেম্বর 10। ডিসেম্বর 10 তারিখে রয়েছে পুরাতন আসবাবপত্র মেরামত। তাহলে মেরামত করলে আমাদের টাকা পয়সা চলে যায়, তার কারণ মেরামতের বিনিময়ে যাকে দ্বারা আমরা মেরামত করাই তাকে টাকা দিতে হয়, সেই কারণে আমরা এটা একটা ব্যয়, আর ব্যয় হলে মনে রাখতে হবে যে ব্যয় হলে সেটা আমাদের ডেবিট হয়। তাহলে মেরামত হিসাব আমরা এখানে লিখব মেরামত হিসাব ডেবিট। এরপরে রয়েছে কখনো মেরামত করার ক্ষেত্রে বাকিতে তো আমরা মেরামত করতে পারবো না, নগদ টাকার বিনিময়ে মেরামত করতে হবে, তো সেই কারণে নগদ টাকা চলে যাচ্ছে। আমি প্রথমেও বলেছিলাম যে যদি নগদ টাকা চলে যায় তাহলে ক্রেডিট হয়, নগদ টাকা যদি আসে প্রতিষ্ঠানে তাহলে ডেবিট হয়। ক্রেডিট, এইখানে আমার টাকার পরিমাণ রয়েছে কত? 500 টাকা, প্রশ্নে বলা রয়েছে 500 টাকা, আমরা এখানে লিখে দিতে পারি 500 টাকা। ওকে, এখানে আমাদের এবার একটা ব্যাখ্যা প্রদান করতে হবে, সেটা হচ্ছে মেরামত ব্যয় প্রদান করা হলো নগদে। আমরা নগদে মেরামত ব্যয় প্রদান করলাম, নগদে মেরামত ব্যয় প্রদান। এরপরের এন্ট্রিটা রয়েছে আমাদের ডিসেম্বর 20। বলতে যে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। মাহমুদ ফ্যাশন আমাদের পাওনাদার ছিল, আমাদের কাছে টাকা পেত, যার বিনিময়ে তাকে আমাদেরকে টাকা প্রদান করতে হচ্ছে। আর যেহেতু তাকে আমরা টাকা প্রদান করতেছি তার মানে আমাদের নগদ টাকা চলে যাচ্ছে। প্রথমে বলেছি নগদ টাকা যখন চলে যাবে তখন নগদ আর কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তো আমাদের এই তারিখটা রয়েছে 20 তারিখ। তো মাহমুদ ফ্যাশনকে যদি দেই তাহলে মাহমুদ ফ্যাশন আমাদের পাওনাদার ছিল, তাহলে আমাদের পাওনাদার কি হয়ে যাচ্ছে? এখন কমে যাচ্ছে। পাওনাদার যখন বেড়ে যায় তখন ক্রেডিট হয়, পাওনাদার যখন কমে যায় তখন ডেবিট হয়। তাহলে পাওনাদার হিসাব বা মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট। আর হচ্ছে নগদ টাকা তাকে আমরা প্রদান করতেছি, তাই নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ যা আছে তাই ওখানে 40,000 টাকা। ওকে, এবার আমাদের এখানে একটা ব্যাখ্যা প্রদান করতে হবে, সেই ব্যাখ্যাটা আমরা এখানে প্রদান করে দিচ্ছি, সেটা হচ্ছে মাহমুদকে বা পাওনাদারকে নগদে পরিশোধ। পাওনাদারকে নগদে পরিশোধ। এখানে আমাদের 8 তারিখের এন্ট্রিটার ব্যাখ্যাটা আমরা এখানে প্রদান করে দেই। এই ব্যাখ্যাটা এখানে প্রদান করা হয় নাই। 8 তারিখের এন্ট্রির যে ব্যাখ্যাটা ছিল সেটা হচ্ছে যে মাহমুদকে পাওনাদার এবং ক্রয় ফেরত করেছিলাম, তাহলে ক্রয় ফেরত যদি হয় তাহলে মাহমুদকে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলো। এখানে লিখতে পারি ব্যাখ্যাটা ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান। ওকে, আমাদের এবার দেখো ডেবিট পাস এবং ক্রেডিট পাস, প্রত্যেকটা ক্ষেত্রেই ডেবিটে যে পরিমাণ টাকা রয়েছে ক্রেডিটেও সেই পরিমাণ টাকা রয়েছে, তাই দুই পাস যোগ করে দেখালেও হয় আর না দেখালেও হয়, এটা কোনো প্রবলেম না। কারণ হচ্ছে দুই পাস যোগ করলে সেম হবে, তাই চাইলে তোমরা দুই পাস যোগ করে দেখাতেও পারো, নাও দেখাতে পারো। এই পর্যায়ে আমাদের সৃজনশীল 1 সম্পূর্ণ হলো। এছাড়াও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমার সাথে ওইভাবে প্রশ্নের উপরে অথবা হিসাব বিজ্ঞানের উপরে যে কোনো ধরনের সমস্যা যদি তোমাদের হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
সবাই ভালো থাকবা আর পড়ার প্রতি মনোযোগ দিবা। তার কারণ হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা চলে আসছে। এভাবে যদি তোমরা লকডাউনের কারণে অনেকটাই পিছনে তোমরা বাসায় সবাই স্টাডি করো এবং হিসাব বিজ্ঞান সংক্রান্ত অথবা ফিনান্স সংক্রান্ত কোনো সমস্যা যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।